আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো রয়েছ। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম একটু কষ্ট করে বইয়ের মধ্যে যে সংকেতগুলো রয়েছে সেগুলো দেখবে এবং কিভাবে পড়তে হয়, কিভাবে উচ্চারণ করতে হয় সেটা তোমরা বুঝবে। আজকে আমরা ওই সংকেত নিয়েই আলোচনা করছি। তোমার বইয়ে এর সাথে পড়া এবং বইয়ের যে নামগুলো লেখা রয়েছে তার সাথে মিলিয়ে আজকে দেখো কিভাবে মৌলিক পদার্থের সংকেত, যৌগিক পদার্থের সংকেত ও যৌগমূলক তৈরি হয় এবং উচ্চারণ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা বোর্ডে দেখে নিই। আগে জানতে হবে মৌলিক পদার্থ কাকে বলে। তোমরা সবাই অক্সিজেনের নাম শুনেছ, হাইড্রোজেনের নাম শুনেছ। এই অক্সিজেন, হাইড্রোজেন মৌলিক পদার্থ। হাইড্রোজেন এইচ তার প্রতীক, এর নাম হাইড্রোজেন। অক্সিজেন অক্সিজেন এর প্রতীক ও, হাইড্রোজেনের প্রতীক এইচ। এগুলোকে মৌলিক পদার্থ বলা হয় এই কারণে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদেরকে ভাঙলে এই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ থেকে পাওয়া যায় না। অর্থাৎ হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেনই পাওয়া যায়। কিন্তু এগুলো তো প্রতীক, এগুলো সংকেত কিভাবে লিখতে হয়? প্রিয় বন্ধুরা, এদের সংকেত হচ্ছে হাইড্রোজেন এর সংকেত H2, তেমনিভাবে অক্সিজেনের সংকেত O2। বাতাসে 21% অক্সিজেন রয়েছে, 78%, 78% নাইট্রোজেন গ্যাস রয়েছে। সেই নাইট্রোজেনের সংকেত কি হবে? নাইট্রোজেন N নাইট্রোজেনের প্রতীক, কিন্তু এই নাইট্রোজেনের সংকেত N2। N2 N2 আমি একটু বড় করে লিখছি, N2। নাইট্রোজেনের প্রতীক N, সংকেত N2। অর্থাৎ এদের ক্ষেত্রে একটি সুন্দর মিল রয়েছে। এরা সবাই দ্বিপরমাণুক, মানে দুটি পরমাণু একসাথে থাকে, তাই এদেরকে দ্বিপরমাণুক বলা হয়। মজার বিষয়, এদের নামের শেষে রয়েছে জেন। ভালো করে চিনবেন, যাদের নামের শেষে রয়েছে জেন দ্বিপরমাণুক বলে চিনবেন। আর সংকেতে সব সময় ডান পাশে 2 আনবেন। দেখেন তার প্রতীকের পাশে 2 এনেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে একটু দেখো, N ছিল প্রতীক আর N2 হচ্ছে সংকেত। O হচ্ছে প্রতীক, O2 হচ্ছে সংকেত। H হচ্ছে প্রতীক, H2 হচ্ছে সংকেত। এভাবে আমরা প্রতীক এবং সংকেত লিখতে পারি। এগুলো হচ্ছে মৌলিক পদার্থের সংকেত। মৌলিক পদার্থের সংকেত। মৌলিক পদার্থ নাইট্রোজেন, তার সংকেত N2। সুতরাং আমরা জানতে পারতেছি যাদের নামের শেষে রয়েছে জেন দ্বিপরমাণুক বলে চিনবেন। তাদের প্রতীকের পাশে ছোট্ট একটা 2 ডান পাশে আনবেন, তাহলে মৌলিক পদার্থ থেকে সংকেতে রূপান্তরিত হবে। তাই আমরা যে অক্সিজেন গ্যাস গ্রহণ করি নাক দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য, অথবা মুখ দিয়ে বা নাক দিয়ে যে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্যাস ব্যবহার করে থাকি, সেই অক্সিজেন গ্যাস কিন্তু O2।
বাতাসে যে শতকরা 78% গ্যাস রয়েছে সে গ্যাসটা হচ্ছে N2। তো সহজ করে জানি আমরা এইভাবে সংকেতগুলো মনের ভিতরে আনি। যাদের নামের শেষে রয়েছে জেন দ্বিপরমাণু বলে চিনবেন, অর্থাৎ তাদের প্রতীকের পাশে সবসময় 2 দিবেন। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়া কিছু পদার্থ রয়েছে যাদের নামের শেষে জেন নেই, কিন্তু জেন থেকেই তৈরি। কিভাবে? আমি এর আগে একদিন বর্ণনা করেছিলাম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই মৌলগুলো সমুদ্র থেকে পাওয়া যায়। এদেরকে একসাথে হ্যালোজেন বলে। কি জেন বলেন? হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেন। এরা কারা? আমি এটা মুছে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করেন, হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, খবরদার ভুল ওই Fl লিখবেন না। F হচ্ছে ফ্লোরিন, Cl হচ্ছে ক্লোরিন, Br হচ্ছে ব্রোমিন, I হচ্ছে আয়োডিন। এদেরকে একসাথে হ্যালোজেন বলা হয়, কারণ সমুদ্র থেকে এদেরকে আহরণ করা হয়। আমরা যে লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড, এই ক্লোরাইডের মধ্যে এই ক্লোরিন বসবাস করে। কিছু লবণ আয়োডিন লবণ হিসেবেও থাকে। আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড রোগ হয়। এই লবণের সাথে আয়োডিন প্রাকৃতিকগতভাবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যার কারণে আয়োডিনের অভাবটা আমাদের হয় না, সমুদ্রের লবণ থেকে পেয়ে যায় অটোমেটিক। তাহলে বোঝা গেল এই আয়োডিন, ক্লোরিন এগুলোর নাম আমরা আগের থেকে জানি, এরা লবণ, অনেকেরই জীবন। তাহলে এভাবে করেছে এদেরকে আপন, আর এরা সমুদ্র থেকে পাওয়া যায়। গ্রিক শব্দ হ্যালোজেন বা হ্যালোজিয়াস থেকে হ্যালোজেন কথাটা এসেছে। এর অর্থ সমুদ্র থেকে উৎপাদিত পদার্থ বা সামুদ্রিক প্রোডাক্ট, সামুদ্রিক উৎপাদ। এই জন্য এদেরকে হ্যালোজেন বলা হয়। কিন্তু নামের শেষে কিন্তু জেন পাওয়া যাচ্ছে না। যদি আপনি আলাদাভাবে পৃথকভাবে যদি আপনি একে উচ্চারণ করেন, দেখবেন ফ্লোরিন, ফ্লোরিন, দিস ইজ ক্লোরিন, দিস ইজ ব্রোমিন, দিস ইজ আয়োডিন। সবার নামের শেষে কিন্তু আছে ইন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সাথে সাথে তাদের সংকেত লেখার জন্য 2 দিন। এগুলো হচ্ছে প্রতীক। আর এরা সবাই সংকেত, মৌলিক পদার্থের সংকেত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা মৌলিক পদার্থ কি এবং মৌলিক পদার্থের সংকেত কিভাবে লিখতে হয় তা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ। মৌলিক পদার্থ সেই সকল পদার্থ যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থকে পাওয়া যায় না। অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন ছাড়া আর কাউকেই পাওয়া যাবে না। সেজন্যই অক্সিজেনের সংকেত O2, এটা হচ্ছে মৌলিক পদার্থের সংকেত। তেমনিভাবে আয়োডিনের সংকেত I2, ব্রোমিনের সংকেত Br2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে স্মরণ রাখবে যে ম্যাক্সিমাম বা বেশিরভাগ ক্ষেত্রে যারা দ্বিপরমাণু মৌলিক পদার্থের সংকেত, তারা কিন্তু গ্যাসীয় পদার্থ। যেমন হাইড্রোজেন, যেমন অক্সিজেন, যেমন নাইট্রোজেন, এরা কিন্তু সবাই গ্যাসীয়। এমনকি ফ্লোরিন, এটাও কিন্তু গ্যাসীয়, ক্লোরিন, এটাও কিন্তু গ্যাসীয়। শুধুমাত্র কিছু ব্যতিক্রমধর্মী তরল ও কঠিন পদার্থ রয়েছে, তারা দ্বিপরমাণুক। তাদের প্রতীকের পাশে 2 দেওয়া হয়। যেমন ব্রোমিন, এটা কিন্তু এক্সেপশনাল, এটা হচ্ছে তরল। যেমন আয়োডিন, এটা কিন্তু কঠিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখতে পাইলাম আমরা যদি বহু নির্বাচনী প্রশ্ন বা অবজেক্টিভ কোশ্চেন এর দিকে তাকায়, পরীক্ষা আসতে পারে সাধারণ তাপমাত্রায় মৌলিক পদার্থের কোন সংকেতটি গ্যাসীয়
কোনটি তরল কোনটি কঠিন। সাধারণত যারা জেন, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এরা সবাই গ্যাসিয়াস পদার্থ, এরা গ্যাসীয়, গ্যাস। অন্যদিকে ফ্লোরিন, ক্লোরিন এ দুজনেই গ্যাস, কিন্তু ব্রোমিন তরল পদার্থ, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন পদার্থ। এভাবে আমরা মৌলিক পদার্থের সংকেত শিখে নিব এবং নামগুলো আত্মস্থ করব। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যৌগিক পদার্থের সংকেত কিভাবে লিখে এবং যৌগমূলক দিয়ে কিভাবে সংকেত লিখতে হয় এবং নামগুলো পড়তে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব যত্ন সহকারে তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য করো। আমরা একটু দেখে নিই কিছু যৌগমূলক। যৌগিক পদার্থ কি সেটাও জানতে হবে। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ এবং এর সংকেত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এখানে একটি সংকেত লিখছি, একটু মনে মনে চেষ্টা করো এই সংকেতের নাম কি হবে। হ্যাঁ, তোমরা অনেকে পারছো। আমরা ইতিমধ্যে শিখেছি Ca ক্যালসিয়াম আর SO4 সালফেট, সালফেট। তাহলে এর নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট এটি একটি যৌগিক পদার্থ। এর কারণ হচ্ছে এই যৌগটাকে ভাঙলে তুমি তিনটি পরমাণু পাবে, তিনটি মৌলিক পদার্থ পাবে, যেমন ক্যালসিয়াম একটি, সালফার এবং অক্সিজেন। সুতরাং এটি একটি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে পদার্থের মধ্যে একের অধিক মৌলিক পদার্থ থাকে সেই পদার্থকে যৌগিক পদার্থই বলে। সেই জন্য ক্যালসিয়াম সালফেট হচ্ছে যৌগিক পদার্থ এবং তার সংকেত ঠিক এভাবে। একটা জিনিস তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ক্যালসিয়ামের যোজনী 2, সালফেটের যোজনী 2, ফলে ক্যালসিয়ামের যোজনী যখন 2 এঁকে দিয়েই এভাবে দিব। কেন আমরা ব্র্যাকেট দিলাম? কারণ পুরা যৌগমূলককে একজন ধরে নিব, একটি মৌলের মতো সে আচরণ করবে, তাই ব্র্যাকেট দিয়ে 2 দিয়েছি। আর এখানে সালফেটের যোজনীয় 2, সুতরাং 2 যখন কমন যাবে, কাটা যাবে, তখন এই সংকেতটি হবে CaSO4, যা আমি আগে লিখেছিলাম। সুতরাং ক্যালসিয়াম সালফেট হচ্ছে যৌগিক পদার্থ এবং তার সংকেত লেখার নিয়ম হচ্ছে আমরা সাধারণত 2 বা ততোধিক মৌলিক পদার্থকে পাশাপাশি বসাবো এবং যোজনী বিনিময় করব। ক্যালসিয়ামের যোজনী 2, সালফেটের পাশে থুই। আর সালফেটের যোজনী থুই কোথায়? সালফেটের যোজনীও 2, ক্যালসিয়ামের পাশে থুই। এইভাবে যখন আমরা রাখবো তখন সংকেতটা এরকম হবে। যখন কোনো সংখ্যার মধ্যে এরকম কমন যায়, অনুপাত হয়, একই রকম হয়, তখন আমরা সেগুলোকে বাদ দিয়ে এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছো যৌগিক পদার্থের সংকেত কিভাবে লিখতে হয়। তোমরা যদি একটু বই বের করো তাহলে দেখতে পাবে 58 নম্বর এবং 59 নম্বর পেজে মৌলিক পদার্থের সংকেত ও যৌগিক পদার্থের সংকেত দেওয়া রয়েছে। পাঠ হচ্ছে 7 ও 8। এইখানে আমি একটি পার্থক্য দেখাবো, ক্যালসিয়াম সালফেট আর ক্যালসিয়াম সালফাইড কিভাবে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো সালফেটের সংকেত SO4, এটি একটি যৌগমূলক। এখন যৌগমূলক কাকে বলে? সালফেট একটি যৌগমূলক
সংজ্ঞাটা এরকম, দুই বা ততোধিক পরমাণু মিলে এমন একটি জোট গঠন করে যা রাসায়নিক পদার্থের মধ্যে সংকেতের মধ্যে একটি পরমাণুর ন্যায় আচরণ করে। সালফেট SO4, এটা যদি ক্যালসিয়ামের সাথে আমি কল্পনা করি তাহলে একজন হিসেবেই ব্যবহৃত হয়েছে। আমি যদি ক্যালসিয়ামের আরেকটি লবণ লিখি তাহলে দেখেন ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম সালফাইড। একটু খেয়াল করবেন এখানে কিন্তু ড সালফাইড। যখন কোনো মৌল ধাতুর সাথে যে যুক্ত হয় অর্থাৎ ম্যারিড নামে পরিচিত হয় তখন তার নামের শেষে আইড যুক্ত করতে হয়। দিস ইজ ক্যালসিয়াম সালফাইড, দিস ইজ ক্যালসিয়াম সালফেট। ফেট লাস্টে কিন্তু এট উচ্চারণ হচ্ছে, এট, ট। আপনাকে ভালো করে খেয়াল করতে হবে ট আর ড এর পার্থক্য। যখন কোনো যৌগমূলক থাকে না বা এরকম অক্সিজেন নেই তখন কিন্তু ট উচ্চারণ না হয়ে ড উচ্চারণ হবে। সুতরাং এটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম সালফাইড আর এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এটা একটি মৌল আর এরই পরিবর্তে SO4 এসেছে। SO4 হচ্ছে অনেকজন মিলে একটি জোট যা এক আত্মা সালফারের মতোই আচরণ করছে। কার মতো? সালফারের মতো। সালফার একটি মৌল অথচ SO4 অক্সিজেনও রয়েছে সালফার রয়েছে, তারা তিনজনে মিলে চারটা অক্সিজেন আর একটা সালফার মিলে পাঁচজনে মিলে একটা জোট গঠন করেছে। তোমাদের মধ্যে দেখবে অনেকেই রয়েছে যেখানে ঘুরতে যাও, পড়তে যাও, খেলতে যাও, দেখবে তোমরা তিনজন চারজন একসাথে রয়েছো। তোমাদেরকে কেউ আঘাত করলে তোমরা সবাই মিলে প্রতিঘাত করো। সুতরাং এই যে তিনজন মিলে এমন একটা জোট গঠন করলো বা করবে বা করলা, এই তিনজন মিলে যখনই জোট হলো তখন তার নাম হবে যৌগমূলক। যা বাস্তব ক্ষেত্রে চলতে গেলে দেখবেন এই তিনজন এমনভাবে অ্যাক্টিং করছেন, এমনভাবে চলছেন যে তিনজনের গায়ে একজনের আঘাত দিলে বাকি দুইজনও ক্ষিপ্ত হয়ে যান, কষ্ট পান, দুঃখ পান বা সেটার প্রতিকার করার জন্য চেষ্টা করেন। তাহলে এই তিন আত্মা এক আত্মায় পরিণত হলো আর হয়ে এই এক আত্মার মতো একজনের ন্যায় আচরণ করলো। তাহলে এই তিনজন হচ্ছে যৌগমূলক আর বাকি একজন ধরলে মৌল। তাহলে যৌগমূলকের বৈশিষ্ট্য হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা পরমাণু মিলে এমন একটি জোট গঠন করবে যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বা সংকেতের মধ্যে একটা মাত্র মৌলের ন্যায় আচরণ করবে। তাহলে সেই মৌলগুলোকে সেই জোটগুলোকে বলা হবে যৌগমূলক। সেই জোট বা গ্রুপকে বলা হবে যৌগমূলক। যৌগমূলক দুই প্রকার, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে জেনেছি যাদের নামের শেষে আছে আম ধাতু বলে দিব দাম, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এরা সবাই ধনাত্মক। ধাতু মানে ধনী, ধনী মানে ধনাত্মক। অধাতু মানে অভাবী, আর অভাবীরা নিলে ঋণী হয়, নেগেটিভ হয়, ঋণাত্মক হয়। সেক্ষেত্রে যৌগমূলকের ক্ষেত্রে এরকম রয়েছে সালফেট, নাইট্রেট, কার্বনেট, ফসফেট, এরা কিন্তু যৌগমূলক, এদের নামের শেষে আম নেই, তাহলে তারা কি? ঋণাত্মক। অপরদিকে আরও দুটি যৌগমূলক রয়েছে যেমন অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, নাম শুনে থাকবে, সেগুলো হচ্ছে ধনাত্মক যৌগমূলক, কারণ তাদের নামের শেষে আম। যখনই দেখবেন আম মনে মনে চিন্তা করবেন বাবা একটু থাম, এদের কি কাম? আসলে ধাতু বা ধনাত্মক বলেই তাদেরকে আমরা দিচ্ছি দাম। সংকেতগুলো দেখে নিই। মাত্র দুটি ধনাত্মক যৌগমূলক তোমাদেরকে বিশেষ করে এই 7 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, কলেজ পর্যন্ত মুখস্থ করলেই চলবে। সেই দুটি ধনাত্মক যৌগমূলকের সংকেত হচ্ছে NH4 অ্যামোনিয়াম পজিটিভ, অ্যামোনিয়াম
আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে লিখেছি অ্যামোনিয়াম, আরেকটি হচ্ছে ফসফোনিয়াম। ফসফোনিয়াম PH4 প্লাস, এর নাম হচ্ছে ফসফোনিয়াম। ফসফোনিয়াম এদের প্রত্যেকের যোজনী 1, এদের প্রত্যেকেরই যোজনী 1। ফসফোনিয়াম ফসফরাস দিয়ে শুরু, অ্যামোনিয়াম নাইট্রোজেন দিয়ে শুরু, কিন্তু সিস্টেম কিন্তু এক, পদ্ধতি এক নামকরণের। নাইট্রোজেন রয়েছে অ্যামোনিয়াম, ফসফরাস হয়েছে ফসফোনিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুটি ধনাত্মক যৌগমূলক আমরা জানলাম, আর দুটি ঋণাত্মক অনেকগুলো ঋণাত্মক যৌগমূলক রয়েছে। চিহ্নিত করার সহজ উপায় রয়েছে আম, অন্তঃস্থ একার ম আম, আম। সুতরাং এরা পজিটিভ, এরা ধাতুর মতোই আচরণ করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা কোনো সংকেতের মধ্যে এরকম SO4 সালফেট দেখব, এরকম সোডিয়াম নাইট্রেট NO3 দেখব, এই কিন্তু নাইট্রেট একটি যৌগমূলক। একটা ধাতু একটা অধাতুর পরিবর্তে, একটা মৌলের পরিবর্তে সে বসেছে, তাই একেও কিন্তু আমরা যৌগমূলক বলতে পারি। তাই এদের সংকেত লেখার নিয়ম হচ্ছে, ধাতুর সাথে সাধারণত এই যৌগমূলকগুলো পাশাপাশি বসে যোজনী বিনিময়ের মাধ্যমে যে সংকেত তৈরি হয় সেটাই হচ্ছে সঠিকভাবে লিখিত যৌগ এবং যৌগের সংকেত। তবে দেখে থাকবে, যখন কোনো যৌগমূলকের মধ্যে এরকম নাইট্রেট, সালফেট, ফসফেট রয়েছে, তাদের থেকে একটা অক্সিজেন কমে গেলে তাদের নামের শেষে আইট উচ্চারণ করতে হয়। আমি দ্রুত লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখে নাও। যদি আমরা সালফেট লিখি, এটি সালফেট। যদি আমরা সালফেট লাস্টে এট উচ্চারণ হচ্ছে। আর যদি নাইট্রেট লিখি তাহলে হবে NO3, এটা হচ্ছে নাইট্রেট। লক্ষ্য করতে হবে এখানে NO3-তে এট উচ্চারণ হয়েছে, কখনো 4টা কখনো 3টা, এটা এক একজনের ক্ষমতার উপরে ভিত্তি করে অক্সিজেনের সংখ্যা নির্ধারণ হয়। সালফারের ক্ষমতা একরকম, নাইট্রোজেনের ক্ষমতা আরেক রকম, এই জন্য SO4 হয়েছে একরকম, NO3 আরেক রকম। একটু মনে রাখতে হবে, তোমরা বড় ক্লাসে গিয়ে আরও জানতে পারবে কীভাবে এটা মনে রাখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে SO4 সালফেট, NO3 নাইট্রেট, আর PO4 ফসফেট, এখন আমরা দেখব কিভাবে এই এটটা আইট হয়ে যায়। সালফেট অর্থাৎ এটের থেকে একটা অক্সিজেন কম থাকলে এই যৌগমূলকের সংকেত তখন SO3 হবে, তখন তার নাম পরিবর্তিত হয়ে সালফেট থেকে পরিবর্তিত হয়ে এটা হবে সালফাইড। তাহলে কি দেখেছেন কোথায় ট আসে? অক্সিজেন থাকলেই ট, আর না থাকলেই ড। শুধুমাত্র যদি এই সালফার যুক্ত অবস্থায় থাকতো, তাকে মুক্ত অবস্থায় ফ্রি স্টেটে এটাকে বলে থাকি আমরা সালফার। কিন্তু মুক্ত অবস্থায় যদি আমরা হিসাব করি তখন সালফার, আর কোন যৌগের সাথে যুক্ত অবস্থায় থাকলে তখন বলি সালফাইড। অর্থাৎ একটা উদাহরণ থেকে আমরা সুস্পষ্ট ধারণা পেলাম কোথায় এট, আইড, লাস্টে বা শেষে কিন্তু এট, এটা শেষে আইট, আর এই যৌগটার শেষে আইড উচ্চারণ হচ্ছে। যেমন আমি যদি এর সাথে ক্যালসিয়ামকে যুক্ত করে দিই, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড, এটা হবে ক্যালসিয়াম সালফাইড। যখন আমি ক্যালসিয়াম যুক্ত করে দিচ্ছি
তখন পুরা যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এটা হচ্ছে একটা অক্সিজেন কম, তখন উচ্চারণ কিন্তু শেষে আইট হবে। কিভাবে? ক্যালসিয়াম সালফাইড, আর এটা হচ্ছে ক্যালসিয়াম সালফাইড। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দরভাবে জেনে নিলাম কিভাবে যৌগমূলকে এট, আইট এবং আইড আসে। তোমরা একটু নিজেরা চেষ্টা করো তো। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে আমি NO3 নাইট্রেট দিয়েছি, নাইট্রেট শেষে কিন্তু এট উচ্চারণ হয়েছে। তাহলে আমি যদি বলি একটি অক্সিজেন কম থাকে, তখন এর কি উচ্চারণ হবে? অর্থাৎ নাইট্রেট থেকে একটি অক্সিজেন কমে গেলে তখন এর নাম কি হবে? একটু চিন্তা করে দেখো, তোমরা অনেকেই পারবে। সেটা হচ্ছে নাইট্রাইট। আমি সংকেতটা পাশে লিখছি, এই যৌগমূলকের সংকেত NO2, আর তখন কিন্তু উচ্চারণ হবে নাইট্রাইট, অর্থাৎ এট নাইট্রেট, নাইট্রেট এখানে NO2 নাইট্রাইট। এভাবে আমরা যৌগের সংকেতগুলো বের করতে পারবো, বলতে পারবো। সালফেট, নাইট্রেট, কার্বনেট, ফসফেট, এগুলো আমরা কিভাবে লিখছি, কিভাবে এই এট আইট হয়ে যাচ্ছে সেটা আমরা শিখে নিলাম। আর কখন এটা আইডে রূপান্তরিত হচ্ছে তোমরা সবাই খেয়াল করো। সালফেট SO4 সালফেট, SO3 সালফাইড, আর অক্সিজেন যখন নাই তখন সালফাইড। শুধু মৌলটি ধাতুর সাথে যুক্ত হলে তখন তার নামের শেষে আইড উচ্চারণ করতে হচ্ছে। সালফেট, সালফাইড, সালফাইড। তেমনিভাবে নাইট্রেট, নাইট্রাইট, আর শুধু নাইট্রোজেন ব্যবহার হলে তখন নামের শেষে আইড হবে নাইট্রাইড। ঠিক তেমনিভাবে তোমরা একটু খেয়াল করো এবং তোমার বইয়ের সাথে মিলিয়ে নাও। এটা হচ্ছে ফসফেট। তাহলে এর থেকে একটা অক্সিজেন কম থাকলে, PO4 এর থেকে একটু কম হয়ে গেলে, অর্থাৎ PO3 হলে তখন এর নাম হবে, এটি যদি কমে PO3 হয় তখন তার নাম কি হবে বলেন? ফসফাইট। এক্সিলেন্ট, আপনারা সবাই পেরেছেন। সুতরাং এটা হবে ফসফেট, ফসফাইট। তাহলে আমরা বই অনুযায়ী দেখে নিই কয়েকটি সংকেত এখানে কিভাবে লেখা রয়েছে। 58 পেজে পাঠ 7 ও 8-এর ডান পাশে দেখবে বাম পাশে মৌলিক পদার্থের সংকেত, ডানে রয়েছে যৌগিক পদার্থের সংকেত। এই সংকেতগুলো আমরা ভালো করে শিখব, কারণ অবজেক্টিভ প্রশ্ন হিসেবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসবে এবং জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমাদেরকে লিখতে দিবে সংকেত, বলবে যে কোনটি ক্যালসিয়াম সালফাইটের সংকেত, কোনটি সোডিয়াম ফসফেটের সংকেত, কোনটি পটাশিয়াম ফসফাইটের সংকেত। হয়তো বা বইয়ে হুবহু নেই, কিন্তু সৃজনশীল হওয়ার কারণে একই রকমভাবে নানান যৌগের এরকম পরিবর্তন দেখাতে হতে পারে বা লিখতে হতে পারে। সেই জন্য একটা সংকেত শেখা মানে অনেক সংকেত আয়ত্তে আনা। সেই জন্য বলেছিলাম এক ঢিলে নহে দুটো, আমরা মারব 100টি, কারণ একটা শিখলে বাকিগুলো হবে অটো। সেই জন্য আমরা শিখব না এক ঢিলে দুটো। তো আমরা পেজ নাম্বারটা একটু দেখে নিই, কোন কোন সংকেতগুলো তোমাদের বইয়ে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পেজ নাম্বার হচ্ছে 59, তোমাদের বইয়ে রয়েছে 58 এবং 59টা আমি বারবার বলেছি ভালো করে দেখবে, এবং গতদিনও বলেছিলাম তোমরা বইয়ের সংকেতগুলো দেখে আসবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে এই লেকচারটি তোমরা সহজেই আয়ত্তে আনতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে দেখো আমি শুধু লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি, বইয়ের সাথে মিলিয়ে নাও। ক্যালসিয়াম সালফেট, একটি অক্সিজেন কমিয়ে দিলে সালফেট থেকে ক্যালসিয়াম সালফাইট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইট। যদি পটাশিয়াম নাইট্রেট লিখি KNO3, পটাশিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনীও 1, যার কারণে
এক এক রয়েছে, কোনো কিছু পরিবর্তন হয়নি, তাহলে এটার নাম পটাশিয়াম নাইট্রেট। নাইট্রেট থেকে একটি অক্সিজেন কমে দিলে নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রাইট। এবার দেখেন সোডিয়াম কার্বনেট, এখনো সংকেতটি হয়নি। সোডিয়াম একটি ধাতু পরমাণু মৌল, কার্বনেট একটি যৌগ মূলক। সোডিয়ামের যোজনী 1 আর কার্বনেটের যোজনী 2। আমরা যোজনী চার্ট আগে পড়েছি। হাই হেলেন, হাই হ্যালো, লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিয়েছে, তখন দেখেছি নামাজ এলে সিজদায় পড়ো, সকলে কলিমা ওরাও, সেখান থেকে সিরিয়াল করে দেখেছি যোজনীগুলি। সেই সোডিয়ামের যোজনী 1 আর কার্বনেটের যোজনী 2। এভাবে লিখলে প্রকৃতপক্ষে তখন এই সংকেতটি হয় Na2CO3, সোডিয়াম কার্বনেট। এই কার্বনেটের কিন্তু কার্বাইড হয় না, কারণ সেটি একটি যৌগ, কার্বন ডাই অক্সাইড CO2, ওটি কিন্তু কার্বাইড নয়। কার্বন ডাই অক্সাইড একটি যৌগ, কার্বনেটই এর যৌগমূলক, পরবর্তীতে কার্বাইড হয় না। যেমন নাইট্রেট নাইট্রাইট রয়েছে, সালফেট সালফাইট রয়েছে। যদি আমরা ক্যালসিয়াম ফসফেট বলি, PO4 ফসফেট, তাহলে দেখব হ্যাঁ এর ফসফেটও রয়েছে, ফসফায়েটও রয়েছে। তো এক্ষেত্রে আমরা যোজনী বিনিময় করব। ক্যালসিয়ামের যোজনী 2 এখানে থুই, আর ফসফেটের যোজনী 3 ঠিক ক্যালসিয়ামের পাশে দিন। আবার দেখেন ক্যালসিয়ামের যোজনী 2 ফসফাইটের পাশে থুই, আর ফসফাইটের যোজনী 3 তাই ক্যালসিয়ামের পাশে দিন। এভাবে আমরা যোজনী বিনিময়ের মাধ্যমে সংকেতগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো এবং সঠিক হবে। তোমাদের বইয়ে এইগুলো রয়েছে, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড। ঠিক আমি একটি বানিয়ে দিলাম ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফাইড। অনুরূপভাবে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। এছাড়া রয়েছে অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের প্রতীক Al, ফসফেটের প্রতীক PO4। এই সংকেতটা কি হয়েছে? অবশ্যই হয়েছে, কারণ আমরা দেখেছি অ্যালুমিনিয়ামের যোজনী 3, ফসফেটের যোজনীও 3, যার কারণে 3 3 কাটা গিয়েছে। অ্যালুমিনিয়াম 3, ফসফেটেরও 3। কমন নিন, আর কমন নিলেই এইভাবে কি হয়ে যাবে, সংকেতটা AlPO4 হয়ে যাবে, অ্যালুমিনিয়াম ফসফেট। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত যত্ন সহকারে আমরা মৌলিক পদার্থের সংকেত ও যৌগিক পদার্থের সংকেত শিখতে পারলাম। মনে রাখবেন, সংকেত, প্রতীক এবং যোজনী যদি মনে আমাদের না থাকে, কোনোভাবেই আমরা পদার্থের গঠন, এমনকি রসায়ন একটি বিজ্ঞানের শাখা, সেটাকে কোনোভাবেই আয়ত্তে আনতে পারবো না। তাই অনেক সযতনে পাঠ 7 ও 8 অণু ও সংকেত এবং যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ ভালো করে আমরা শিখে নেব। আমরা তাহলে কোনোদিন এই রসায়নের ভয় পাবো না, এই রসায়নকে করব না ভয়। আমাদের সংকেত, প্রতীক, সংকেত, যোজনী সব কিছুতেই আসবে জয়। এটা কে কয়? তোমাদের জিয়াদ স্যার কয়। সুতরাং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি তোমরা বাসায় গিয়ে এরকম কয়েকটি সংকেত লিখবে। সেই বাসার কাজ হচ্ছে আমি বোর্ডে লিখে দিচ্ছি, এবং সংকেতগুলো নিজেরাই তৈরি করার চেষ্টা করবে। সংকেতের লিখে পাশের নামও সঠিক হয়েছে কিনা সেভাবে বোঝার চেষ্টা করবে। যোজনী বিনিময় সঠিক হয়েছে কিনা সেটাও মিলিয়ে নেবে। আমি কয়েকটি সংকেত বাসার জন্য দিয়ে দিচ্ছি, তোমরা বোর্ড থেকে তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধু নামগুলো লিখে দিচ্ছি। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। পটাশিয়াম 2, পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইড। 3,
সোডিয়াম, সোডিয়াম, ফসফাইড, ভালো করে খেয়াল করবে, আইড, ক্যালসিয়াম, 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 ফসফেট। 5 নম্বর, শেষ নম্বর, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, নাইট্রেট, নাইট্রেট। এই 5টি সংকেত তোমরা বাসায় লিখে আনার চেষ্টা করবে, যোজনী সঠিকভাবে বিনিময় করবে এবং এগুলো যদি লিখতে পারো তোমার বুদ্ধি খাটিয়ে এবং এই প্রতীক সংকেতের ব্যবহার নিয়ে, তাহলে বুঝতে পারবে যে তুমি এটাকে আয়ত্তে আনতে পেরেছো। আর এটা আয়ত্তে আনা মানে রসায়নকে আয়ত্তে আনা। আশা করি তোমরা সবাই পারবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু HW বা হোমওয়ার্ক করে আনবে। আসসালামু আলাইকুম, ভালো থেকো।